প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একই সাথে সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জুলাই সনদ, জুলাই মাসে তারপরে কি, এই প্রসঙ্গটি নিয়ে। আজকে ঈদের ছুটির পর, ঈদের বিরতি দেওয়ার পর যা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক আবার পুনরায় অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য দলগুলো অংশ নিয়েছিল। তবে খুব আলোচিত এই মুহূর্তে বড় দল না হলেও জামায়াতে ইসলামী বাংলাদেশ এই বৈঠকে অংশ নেয়নি। তারা নাকি একটি প্রতীকী প্রতিবাদ করেছে যে লন্ডনে বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যৌথ ঘোষণা, বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে যৌথ ঘোষণা কেন, তার একটি প্রতিবাদ করেছে। তবে আগামীকাল থেকে তারা আবারও বৈঠকে অংশ নেন। যেটি হোক, জামাতের চরিত্র নিয়ে মাঠে থাকবে। আমি যেটি বলতে চাইছি যে জুলাই সনদ, জুলাই মাসে তারপরে কি, জুলাই সনদ যে জুলাই মাসে আজকের বৈঠকে আলাপ প্রসঙ্গে বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জুলাই মাসে জুলাই সনদ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আজকের বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো। আজ মঙ্গলবার 17 জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুতে তিনি এমন মন্তব্য করেন। আলী রিয়াজ বলেন, সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না, কিন্তু সবাইকেই ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। ঈদের আগে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হলেও মঙ্গলবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মূল আলোচনা শুরু করে কমিশন। বিএনপি, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে। এতে মূল আলোচ্য বিষয় হিসেবে রয়েছে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, সংসদে নারী প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 3 দিন টানা আলোচনা চলবে। রাজনৈতিক দলগুলো রাজি থাকলে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও আলোচনা করতে রাজি কমিশন। প্রেস সচিব শফিকুল আলমও আজকের বৈঠক শেষে বলেছেন যে জুলাই সনদ জুলাই মাসে, জুলাই সনদ বা ঐক্যমত্য কমিশনের বৈঠক যে বিষয়গুলো নিয়ে হচ্ছে, ম্যাক্সিমাম আলোচনার বিষয় হিসেবে যেগুলো এসছে সবকিছু সংবিধান রিলেটেড। জুলাই সনদ থেকে পিছু হটেনি। গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে যখন এনসিপি এটির ব্যাপারে আহ্বান জানালেন, ডাক দিলেন, তখন বিএনপি এর সাথে কিন্তু দ্বিমত পোষণ করেছিল। আজকে আমি বিএনপিকে বিশ্বাস করতে পারছি না যে জুলাই সনদের সাথে বিএনপি দ্বিমত পোষণ করবে। কারণ কদিন আগে আমরা মে মাসে দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো যখন সরকার, তখন বিএনপির কথা শুনে মনে হলো যে বিএনপি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার সবচেয়ে বড় দাবি করেছে। পরে বিবৃতিতে এমনটাই এসছে। অথচ বিএনপি বিগত সময় থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একটি কথা বলে এসেছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নয়। তো কাজেই বিএনপির মতকে আপনি কিভাবে বলবেন যে বিএনপি এই মতে স্ট্রিক্ট থাকবে বা স্ট্রিক্ট আছে? যেটি হোক, আজকে জামাত বলুন কিংবা এনসিপি বলুন, তারা একজোট হয়ে সরকারের সাথে যদি জুলাই সনদ, জুলাই ঘোষণা বা প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে, বিএনপি আমার মনে হয় না এতে দ্বিমত পোষণ করবে। বিএনপিও সেখানে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জুলাই সনদ জুলাই মাসে হবার পরে কি ঘটবে? আমার সংবিধান স্থগিত বা সংবিধানকে কি ছুড়ে ফেলানো হবে, বাতিল করা হবে? এটি আসলে পরিকল্পনাটা এটি। কারণ এনসিপির কণ্ঠ দিয়ে, মুখ দিয়ে বিশেষ করে জামাত, বিএনপি তারা সরাসরি ভাবে না বললেও সংবিধানকে, আমার যে সংবিধানটি আছে 72-এর সংবিধান, 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের যে একটা স্পিরিট, সেই স্পিরিট দ্বারা যে সংবিধানটি রচিত, সেই সংবিধানটিকে এই জুলাই সনদ ঘোষণার মাধ্যমে এরা
বানচাল করে দেবে, এরা ফেলে দিবে। সংসদে যাবার আগেই এরা সংবিধানকে ফেলে দিবে। এই সংবিধানকে সরিয়ে দেবার প্রধানতম কারণ বিগত 11 মাসে রাষ্ট্রদ্রোহিতার মতো নানা রকম ঘটনা ঘটে গেছে। এই ঘটনাগুলো সংবিধান থেকে যে যে জায়গায় রাষ্ট্রদ্রোহিতার ঘটনা আছে, ঘটতে পারে, বিচারের আওতায় আসতে পারে, সেই জায়গাগুলো অন্তত পক্ষে ক্লিন করে ফেলবে। নতুন সংবিধান রচনা করলে এরা এই জায়গাগুলো ক্লিন করবে। এই ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ খুব বেশি উৎসাহী এবং সেই সঙ্গে ছাত্রদের দল, জামাতে, বিএনপিদের সঙ্গে যোগ দেবে। বিএনপি আমি যতই বলি না কেন, 1971 সালের মুক্তিযোদ্ধার দল, বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছে এবং বিএনপি প্রধান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও একজন বাংলাদেশের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার। এগুলো আসলে বিএনপি ভুলে যাবে, ভুলে যায়। মুক্তিযুদ্ধকে ভুলে যেতে একটু সময় লাগবে না, কারণ ক্ষমতা, আমি যদি ক্ষমতার নিশ্চয়তা পাই, কিসের মুক্তিযুদ্ধ আর কিসের কি, সব ভুলে যাবে বিএনপি। তো কাজেই জুলাই সনদ জুলাইয়ে হবে এবং তার পরবর্তীতে যেটি হবে যে সংবিধান বা রাষ্ট্রপতিকে অপসারণ এবং 3 বাহিনীকে প্রধানকে অপসারণ, এই কাজগুলো করতে চাইবে। কিন্তু ভাই, বাংলাদেশে এই যে ব্যবস্থাটি চলছে, আজকে যদি সেনাবাহিনী মনে করে যে কালকে এই ব্যবস্থাটি থাকবে না, তখনই কিন্তু শেষ হয়ে যাবে। সেনাবাহিনী এখনো চুপ, সশস্ত্র বাহিনী এখনো চুপ, এখনো নীরব অবস্থা দৃষ্টে মনে হয় যেন এই সরকারকে বা এই যে যারা তাণ্ডব চালাচ্ছে এদেরকেই সহযোগিতা করছে। কিন্তু এমন ঘটনা যদি ঘটাতে আসে, বর্তমান সরকার এবং সরকারের যে প্রধান পৃষ্ঠপোষক রাজনৈতিক দলগুলো, জামাত, এনসিপি, সঙ্গে বিএনপিও, সেই জায়গায় কিন্তু বাদ সাধবে। আমার ধারণা, আমি যদিও এর আগে অনেক ধারণা পোষণ করেছি, সেই ধারণাগুলো সত্যি হয়নি। যেমন আমি এক প্রকার চ্যালেঞ্জ দিয়েছিলাম যে 32 নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের আতুর ঘর 32 নম্বর ভাঙতে পারবে না, হয় না, কিন্তু ভেঙেছে, ভাঙতে পেরেছে, বুলডোজার চালিয়েছে। আজকে আমি আর কোনো কিছুতে অবাক হই না, আমি আর কোনো কিছুতে বিস্মিত হই না। সেনাবাহিনী করতে দেবে জুলাই সনদ, কিংবা সেনাবাহিনী এই জায়গায় করতে দেবে না, এটার একটা বহুমুখী কারণ আছে যে সশস্ত্র বাহিনীর যে 3 বাহিনী প্রধান, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, তাদেরকেও অপসারণ করতে চাইবে। তারা কি তাদের নিজেদের অপসারণ করতে দেবার সুযোগ দেবে? অবশ্যই দেবে না। এবং তাদের কারণে, সশস্ত্র বাহিনীর কারণেই মহামান্য রাষ্ট্রপতি এখন পর্যন্ত বহাল তবিয়তে আছেন। সংবিধানের সুরক্ষা দিতে তিনি বহাল তবিয়তে আছেন, কিন্তু এই জুলাই সনদের সাথে সাথে মহামান্য রাষ্ট্রপতিকেও সরিয়ে দেবার চেষ্টা করবে। রাষ্ট্রপতি এবং 3 বাহিনীকে যখন সরিয়ে দিতে চাইবে, যাদের উপর ভর করে এই সরকারটি মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এসছেন, রাষ্ট্রপতিকে মানুন আর না মানুন, রাষ্ট্রপতিকে এই মুহূর্তে যত সংকটের মধ্যে রাখুন না কেন, যতটা একঘরে করে রাখুন না কেন, গুরুত্বহীন করে রাখুন না কেন, অধ্যাদেশগুলো কার দ্বারা সাইন করান? মহামান্য রাষ্ট্রপতির দ্বারা। অনেকে বলেন যে রাষ্ট্রপতি কেন সাইন করেন? আপনাদের সেই দৃশ্যটা মনে আছে? 5 অগস্ট সন্ধ্যেবেলা মহামান্য রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণ, তার ফেস ইমপ্রেশন দেখেছিলেন? 3 বাহিনী প্রধান পেছনে কিভাবে দাঁড়িয়েছিলেন? তিনি যদি সেই ভাষণটি জাতির উদ্দেশ্যে না দিতেন, তার কি হতে পারত? কাজেই কেউ প্রশ্ন করেন না যে রাষ্ট্রপতি কেন অধ্যাদেশে সাইন করেন। অধ্যাদেশে সিচুয়েশনের কারণে তিনি সাইন করতে বাধ্য হন। কাজে জুলাই ঘোষণার সাথে সাথে কিছু আত্মঘাতী ঘটনা ঘটবে। সেই ঘটনাগুলো ঘটাতে গেলেই আমার বিশ্বাস যে একটা দফারফা হয়ে যাবে। কারণ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, 3 বাহিনী প্রধান তারাই থাকবে না। তখন প্রশ্ন আসবে যে সেনাবাহিনী থাকবে, রাষ্ট্রপতি থাকবে, সংবিধান থাকবে, নাকি এই সরকার থাকবে আর এই সরকারের সাঙ্গপাঙ্গরা থাকবে? এই সরকার যদি একটা আলাদা, এই সরকারের যারা সাঙ্গপাঙ্গ, বিএনপি, এনসিপি বা জামাত, তারা যদি একদিকে, আরেকদিকে সশস্ত্র বাহিনী, মহামান্য রাষ্ট্রপতি, আমার মহাপবিত্র সংবিধান, তাহলে সংঘর্ষটা বেশ মজাদার হবে। থাকবে কে? মহামান্য রাষ্ট্রপতি থাকবে, সংবিধান থাকবে, 3 বাহিনী, সশস্ত্র বাহিনী থাকবে, আর
তোপে ভেসে যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এনসিপি, জামাত এবং বিএনপি যদি তাদের সাথে আতাত করে চলে, তাহলে বিএনপি। আমরা সেই দিনগুলো দেখবার অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নতুন রসায়ন তৈরি হচ্ছে। এটি খুব পরিকল্পনা করে করা হচ্ছে। এই রসায়নে বিএনপির রূপান্তর ঘটানো হচ্ছে, অর্থাৎ বিএনপির যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে বিএনপিকে টেনে হিসড়ে নামানো হচ্ছে। অন্যদিকে সেই রসায়নের ফলে একেবারে নতুনভাবে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছে সেই দলের নেতৃবৃন্দকে এবং সেই দলটিকে টেনে হিসড়ে উপরে তোলার চেষ্টা করছে এবং বিএনপির সমান্তরাল বসিয়ে তারপরে বিএনপিকে বেইজ্জতি করার শত রকম চেষ্টা, তদবির, কৌশল ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে। এবং এখানে নতুন যে দল এনসিপি, নামটা এমনভাবে রাখা হয়েছে এনসিপি, আর অন্যদিকে হলো বিএনপি। এন এবং পি এই দুটোর সঙ্গে সামঞ্জস্য রেখে নামটা রাখা হয়েছে মূলত বিএনপিকে হিট অ্যান্ড হার্ট করার জন্য। আবার অন্যদিকে বিএনপির যিনি নেতা জনাব তারেক রহমান, এখন তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সন্তান, তারপর বেগম খালেদা জিয়ার সন্তান, তার বাবা সেনাপ্রধান, রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং সফল রাষ্ট্রনায়কের পাশাপাশি বাংলাদেশের যে ডানপন্থী রাজনীতি, সেই রাজনীতির জনক। বঙ্গবন্ধুকে যদি আপনি রাজনীতির এবং দেশমাতৃকার জনক বলেন, যে ঠিক আছে, বঙ্গবন্ধু জাতির পিতা, বাঙালি জাতির পিতা, তো সে থেকে কন্টেম্পোরারি জিয়াউর রহমানকে দুটো স্থান দিতে হবে। একটা হলো যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটির যদি পিতা ধরেন, সেই রাষ্ট্রটির পিতা বিএনপি ক্লেম করতে পারে জিয়াউর রহমানকে। এর কারণ হলো বঙ্গবন্ধু যে জাতিসত্তা তৈরি করেছিলেন, বাঙালি জাতিসত্তা, এবং সেই জাতিসত্তার সঙ্গে যে রাষ্ট্রটি তৈরি করেছিলেন সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। অর্থাৎ বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি আছে, আসামের বাঙালি আছে, কিন্তু জিয়াউর রহমান শুধুমাত্র এই কেন্দ্রের যে ভূখণ্ডের যারা বসবাস করি তাদেরকে বাঙালি থেকে বাংলাদেশে আলাদা করে ফেলেছিলেন। এবং ৭৫-এর ১৫ই আগস্টের পর যে রাষ্ট্রটি অ্যাবসলিউটলি একটা হুমকির মুখে পড়েছিল, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর যে তিনি দাঁড় করিয়েছিলেন। ফলে বাঙালি জাতীয়তাবাদ এবং সেই জাতীয়তাবাদের ভিত্তিতে যে রাষ্ট্রটি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটির বিপরীতে একটি ডানপন্থী, মধ্যপন্থী একটি বাংলাদেশে জাতীয়তাবাদের যে সরকার, সেই সরকারের একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান এবং তার সন্তান হিসেবে তারেক রহমানের একটা ভিত্তি কিন্তু তৈরি হয়ে গেছে বাই বর্ণ। দ্বিতীয়ত হলো তার মা। তার মা তিনবারের প্রধানমন্ত্রী এবং সফল, রাজনীতিতে সফল, প্রধানমন্ত্রী হিসেবে সফল, তার ব্যক্তিত্ব থেকে শুরু করে সবকিছু। তো এরকম একজন মায়ের সন্তান, এবং তিনি নিজেও সেই ২০০১ সন থেকে গত ২৫ বছর ধরে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। মানে ২০০৮ সন পর্যন্ত যুগপৎভাবে তার মায়ের সঙ্গে, তারপর ২০১৮ সন পর্যন্ত বলতে গেলে বেশিরভাগ নেতৃত্ব তিনি দিয়েছেন, আর ১৮ সনের পর থেকে একক নেতৃত্বে দলটি এই পর্যায়ে নিয়ে আসছেন। ফলে আপনি তাকে নিয়ে মানে আওয়ামী লীগের যারা লোকজন আছে যতই ঠাট্টা করুন, যা কিছু করুন, কিন্তু তিনি তার অবস্থানে কিন্তু পৌঁছে গেছেন। কিন্তু আওয়ামী লীগ তারেক রহমান সাহেবের ক্ষতি করতে গিয়ে যে কাজটি করেছে সেটি হলো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, যিনি নিজেকে আনপ্যারালাল ভাবতেন, তাকে নামাতে 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 একেবারে তারেক রহমান সাহেবের কন্টেম্পোরারি নিয়ে আসছেন। ফলে রাজনীতি ২০২০ থেকে ২০২৫ সন পর্যন্ত এই ৫টি বছর ছিল বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, আর শেখ হাসিনা ভার্সেস তারেক জিয়া, আর মধ্য থেকে বেগম খালেদা জিয়া রাজনীতির বাইরে গিয়ে একটা সার্বজনীন নেত্রী হিসেবে অনেকের কাছে সমাদৃত হয়ে গেছেন। এখন যে তারেক রহমান সাহেবকে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত
অবিসংবাদিত নেতা, একেবারে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এটি নিয়ে কোনো রকম 1% সম্ভাবনা নেই। এবং তার কর্মকাণ্ড, তার কথাবার্তা, তার সিদ্ধান্ত সব কিছু নিয়ে যেখানে এক ধরনের হেজিমনি তৈরি হয়ে গেছিল, ঠিক সেই জায়গাটি এই সময়টিতে এসে গত 9 মাসে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং তার সঙ্গে যারা আছেন তাদের যে রণকৌশল, তাদের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলে বিএনপির যে সর্বনাশ হয়েছে সেটা তো বিএনপির সব লোক বুঝতে পারছে সারা বাংলাদেশে। তারা বুঝতেও পারেনি যে যেমন ক্ষুধার্ত মানুষের সামনে আপনি যদি খাবার দেন, 3 দিন বা 7 দিন একটা মানুষ খায়নি, এরকম 1000 লোকের ছেড়ে দেন এবং আপনি 2000 লোকের খাবার দেন, তাদের যে চাহিদা, সেই চাহিদার 10 ভাগও তারা গ্রহণ করতে পারবে না, বাকি 2000 লোকের খাবার তারা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, নষ্ট করে ফেলবে। এটা হলো মানুষের চরিত্র। আপনি মরুভূমিতে যদি একটা মানুষ 2 দিন তৃষ্ণার্ত থাকে এবং একেবারে মরণাপন্ন, ওই অবস্থায় তার সামনে যদি আপনি পানি দেন, ও মরে যাবে সঙ্গে সঙ্গে। তো বিএনপির যে আকাঙ্ক্ষা, ক্ষমতার আকাঙ্ক্ষা, বিএনপির যে আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে ছেঁচা দেওয়ার আকাঙ্ক্ষা, বিএনপির যে আকাঙ্ক্ষা সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা, বিএনপির যে আকাঙ্ক্ষা ফ্রাস্ট্রেশন, প্রায় সেই 2006 থেকে তাদের মধ্যে যে হতাশা ছিল, সেই হতাশার তাকে কাটিয়ে উঠে তারা সফলতার একটা জায়গাতে পৌঁছানোর যে আকাঙ্ক্ষা, এই জায়গাগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেছে, সেটা সেনাবাহিনী হোক কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, এটাকে একেবারে এলোমেলো করে দিয়েছে। তারা আওয়ামী লীগকে মানে খাদ্য হিসেবে, আওয়ামী লীগের সহায় সম্পদ থেকে খাদ্য হিসেবে ক্ষুধার্ত বিএনপি নেতাকর্মীর সামনে ফেলে দিয়েছে, পুরো সমাজকে তাদের কাছে দিয়ে দিয়েছে। ফলে দেখেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যে মবগুলো হয়েছে, আমরা কিছু মব দেখেছি যেটা এনসিপি করেছে দৃশ্যমান ঢাকাতে, জেলা শহরগুলোতে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যে মবগুলো হয়েছে বা এখনো হচ্ছে, যে মামলা মোকদ্দমা, সামাজিক বিশৃঙ্খলা, যে চাঁদাবাজি, যা কিছু হচ্ছে, এই পুরো জিনিসটিকে বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য যে ম্যাটিকুলাস প্ল্যান করা হয়েছিল, সেই প্ল্যানটা সফল হয়েছে। ফলে আপনি ঢাকাতে বসে যত কথাই বলেন না কেন, গ্রামগঞ্জে গিয়ে ভোট চাইতে যাবেন এখন বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে, আপনি সেখানে বিএনপির জাতীয়তাবাদ নিয়ে, শহীদ রাষ্ট্রপতির সততা নিয়ে, তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রিত্ব নিয়ে, তার নেতৃত্ব নিয়ে কথা বলবেন, এটা যারা তৃণমূলের রাজনীতি করেন তারা খুব হাড়ে হাড়ে এটা বুঝতে পারছেন। এবং এই কাজগুলো ঘটানো হয়েছে মূলত বিএনপিকে মানে যাকে বলা হয় শিকলবন্দি করার জন্য। এটা সফল। এখন সেনাবাহিনী অ্যাকশনে যাবে, পুলিশ অ্যাকশনে যাবে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাকশনে যাবে, যে যাবে। এখানে তো এখন ত্রিমুখী একটা ধারা চলছে। বিএনপির যে অ্যাগেনস্টে যে পক্ষগুলো আছে, সেখানে জামাত আছে, সেখানে জামাত, এনসিপি, ইউনূস, এটির একটি সংগঠন, তারপরে আওয়ামী লীগ এবং তাদের যারা দস্যু রয়েছেন তারা, অথবা ধরেন সামরিক শাসন যদি আসে তাহলে মিলিটারি, মানে 3টি পক্ষ যারাই উইন করবে, এই 3টি পক্ষের 1 নম্বর টার্গেট হলো বিএনপি। এরপর অন্যান্য বিষয়গুলো আসবে এবং সেই টার্গেট ফুলফিল করার জন্য বাড়ি কোথায়, মোবাইল নম্বর কত, কত টাকা কোথায় রাখছে, কি আছে, মানে এত চমৎকার করে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে যে এখান থেকে যদি বিএনপির প্রতিপক্ষ আক্রমণ শুরু করে, যেভাবে সুব্রত বাইনকে ধরল সেনাবাহিনী, সুব্রত বাইন বাংলাদেশে ধরেন সে 80-র দশক থেকে সে সব কিছু তছনছ করছে, কেউ তাকে রাখতে পারেনি, নেপাল রাখতে পারেনি, ভারত রাখতে পারেনি, বাংলাদেশ রাখতে পারেনি, তাকে কিন্তু ধরে ফেলা হয়েছে। তো একইভাবে বিএনপিকে ধরার জন্য যত রকম প্রস্তুতি সেটি কিন্তু করা হয়ে গেছে। এখন বিএনপিকে ছোট করতে হবে। তো ছোট করার জন্য বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে, সবার আগে সালাউদ্দিন সাহেবের ভার্সেস বিএনপির মির্জা ফখরুল সাহেব, এদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব মানে শুরু করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত
এটি যখন সালাউদ্দিন সাহেব সম্মুখ সারিতে এসেছেন, মির্জা ফখরুল সাহেব যখন ব্যাক ফুটেছে চলে গেছেন, তখন সালাউদ্দিন সাহেবকে ট্যাগ দেওয়া শুরু হয়েছে যে উনি ভারতের লোক। আর যেহেতু তিনি তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন, কাজে তারেক রহমান সাহেবও ভারতের রয়্যাল প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন, এরকম একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর যেটি করা হয়েছে সেটি হলো আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, মির্জা আব্বাস, তাদের সবাইকে ট্যাগ দেওয়া হয়েছে। কাউকে দুর্নীতিবাজ, কাউকে চাঁদাবাজ, কাউকে ভারতের দালাল, গেল এই গ্রুপ। তরুণদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে নাম বলবো না, তরুণদের মধ্যে একটা বিরাট অংশ, তাদেরকে চাঁদাবাজ ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে, একটা গ্রুপকে সন্ত্রাসী ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। আর যারা তরুণদের মধ্যে রাজনীতি করতেন সাহসী, যেমন এরশাক, তো তাদেরকে হতোদ্যম করে দেওয়ার জন্য, তাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ঘটনাটা, এটি সরকার যেভাবে ঘটিয়েছে এবং সেই ঘটনার মধ্যে এরশাক যেভাবে পা দিয়েছে, বিএনপি যেভাবে পা দিয়েছে, আমি যদি এই কথা প্রথম দিন অর্থাৎ যেই দিন মানে মামলা রায় পেয়ে এরশাক ফুলের মালা গলায় দিয়ে বিএনপি অফিসে হাস্যোজ্জ্বল ছবি তুলল, কিংবা যেদিন সে লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের অনুমতি নিয়ে আসলেন, আমি যদি সেই দিন এই কথাগুলো আজকে বলতাম, বিএনপির সব লোক মনে মনে রাগ করতেন। কিন্তু আজকে একেবারে স্পষ্ট যে এখনো পর্যন্ত যে সিটি কর্পোরেশন অচল করে দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনে বিএনপির এবং এরশাকের যারা সমর্থক তারা যে কর্মকাণ্ড করছেন, এই পুরো কর্মকাণ্ড পুরনো ঢাকা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা ভোটার সুবিধাভোগী তাদের মধ্যে কি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে, এটি বিএনপি আন্দাজ করতে পারছে কিনা আমি বলতে পারবো না। তবে যারা এই পরিকল্পনা করেছেন সরকারের, তারা খুশিতে কিন্তু বগল বাজাচ্ছে। তো এইভাবে পুরো রাজনীতিটা বিএনপির জন্য জটিল করে দেওয়া হয়েছে। বিএনপি তার সংখ্যাধিক্য, তারপর তাদের যে শক্তিমত্তা, তাদের জনপ্রিয়তা, এটার উপর যে বাহাদুরি করেছিল, সেই বাহাদুরি আসলে এখন কোনো কাজে আসবে না। কোনো বিশৃঙ্খল সেনাবাহিনী, সে যত বড় হোক না কেন, 10 লক্ষ সৈন্যের সেনাবাহিনী, সেটা মাত্র 50,000 সৈন্যের সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছে পৃথিবীতে। কিংবা ধরুন 60,000 সৈন্যের সেনাবাহিনী নবাব সিরাজউদ্দৌলার, সেই সেনাবাহিনী পরাজিত হয়েছে মাত্র 4,500 সৈন্যের সেনাবাহিনী, যার মধ্যে ইংরেজ সৈন্য ছিল মাত্র 800। রবার্ট ক্লাইভ ভার্সেস নবাব সিরাজউদ্দৌলা। কাজী বিএনপির যে বিপুল সংখ্যাধিক্য, সবকিছু বিপুল, এটা কৌশলের কাছে পরাজিত হতে পারে, এরকম নমুনা ইতিহাসে বহু রয়েছে। তো কাজী এই যে সংখ্যাধিক্য, এটা বিএনপির জন্য এখন বোঝা হয়ে গেছে। বিএনপির নেতৃবৃন্দ যারা ছিলেন, যাদের ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল, তাদেরকে বিএনপির মধ্যে তোপ ফেলে হোক কিংবা পরিস্থিতি সৃষ্টি করে হোক একে একে মাইনাস করে দেওয়া হচ্ছে। ছাত্রদল, যুবদল থেকে শুরু করে অন্যান্য সব জায়গাতে, আপনি জেলা শহরগুলোতে গিয়ে দেখেন, সেখানে বিএনপির জনপ্রিয় নেতা, বিএনপির শক্তিশালী নেতা, তাদের মধ্যে কি হচ্ছে, সিলেটে কি হচ্ছে, চট্টগ্রামে কি হচ্ছে, কক্সবাজারে কি হচ্ছে, বরিশালে কি হচ্ছে, সব জায়গাতে একই ছিল। ঢাকা শহরে কি হচ্ছে, এখানে যারা শক্তি দেখাতে পারে তারা একটা গ্রুপ হয়ে গেছে, আর যারা জনপ্রিয় তাদের আর একটা গ্রুপ হয়ে গেছে। তো এই জিনিসগুলো করতে দেওয়া হয়েছে। আর সর্বশেষ বিএনপির যে সম্পদ, সেটি হলো জিয়া পরিবার। তো সেই জিয়া পরিবারকে, বেগম জিয়াকে দেশের বাইরে পাঠানো হয়েছে, আবার আনা হয়েছে। তারপরে তারেক রহমান সাহেবকে সম্মানিত করা হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। এখন তাকে আবার উত্তেজিত করে, রাগান্বিত করে তাকে মাঠে নামানো হয়েছে। তারপর এখন তাকে বলা হচ্ছে তিনি কেন দেশে আসেন না, সবই তো মামলা নাই, মোকদ্দমা নাই, তো তার আসতে অসুবিধাটা কি, এই কথার কোনো উত্তর বিএনপি দিতে পারছে না। আর অন্যদিকে তারেক রহমান সাহেবকে এবং বিএনপিকে সরাসরি একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ছোট দল, রাজনৈতিক দল, সেই এনসিপির মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে। এখন বিএনপি ভার্সেস জামাত বলা হচ্ছে না, বিএনপি ভার্সেস আওয়ামী লীগ বলা হচ্ছে না, বিএনপি ভার্সেস জাতীয় পার্টি বলা হচ্ছে না, বিএনপি ভার্সেস এনসিপি বলা হচ্ছে। এবং এনসিপির এগেনস্টে বিএনপির নামটি যে উচ্চারিত হচ্ছে, এটাতেই বিএনপির যত রকম ইজ্জত রয়েছে, প্রত্যেকটা ইজ্জত একেবারে রীতিমতো পাংচার হয়ে গেছে। 2 নম্বর হলো যে যখন সেই এনসিপির নেতৃবৃন্দ, সেটা হাসনাত সাহেব হোক, সার্জি সাহেব হোক কিংবা নাহিদ সাহেব হোক, তারা যখন সরাসরি সালাউদ্দিন সাহেবকে টিটকারি করছে, মির্জা আব্বাসকে গালাগাল করছে, তারেক রহমান সাহেবকে টার্গেট করে অসম্মান করে কথা বলছে,
কিংবা তাকে উদ্দেশ্য করে কথা বলছে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে কথা বলছে, বা এনসিপি থেকে এমন কিছু হচ্ছে যেটাকে আকার ইঙ্গিতে কাউন্ট করে তারেক রহমান সাহেবকে বলতে হচ্ছে যে একটা নতুন দল বা একটা সেই দলকে টার্গেট করে, মানে এনসিপিকে উদ্দেশ্য করে যখনই তারেক রহমান সাহেবের মুখ দিয়ে একটা ছোট্ট সিঙ্গেল কথা আসছে, ইট মিনস তারেক রহমান সাহেব ওই ভুল করছেন যে ভুল শেখ হাসিনা করেছেন। ফলে যা হওয়ার তাই হচ্ছে। পুরো রাজনীতিতে একেবারে একটা এলোমেলো নাবড়া টাইপের হয়ে গেছে, ডাল চাল খিচুড়ি পাকালে যে অবস্থায়, ওই অবস্থায় পড়ে গেছে। এবং সেখান থেকে বিএনপিকে আলাদা করা, তারেক রহমান সাহেব আবার সেখান থেকে বের হয়ে এসে আবার গর্জে ওঠা, এটা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। আল্লাহ আমাদের রাজনীতির সবাইকে সুমতি দান করুন এবং এই দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।